শুভ সন্ধ্যা সবাইকে। আজ 21 মার্চ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, বাজারিছড়ার পেচারঘাটে চাঞ্চল্য, ডিআরইউসিসি সভায় দুধ পাতিলে রেল স্টেশন স্থাপনের দাবি হারানের, বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ, রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা, সমন পাঠালো উত্তরপ্রদেশ ও আসামের আদালত। নেতাজি মার্কেটের জরাজীর্ণ অংশকে নবরূপে গড়ে তোলা হবে বললেন পৌরপতি মানব চক্রবর্তী। ফ্লোর দোষে ক্ষতিগ্রস্ত দোকানীদের পাশে হাইলাকান্দির পৌরপতি। বিশ্বমানের হচ্ছে শিলচর রেল স্টেশন, ঘোষণা রেলমন্ত্রীর। এপিডিসিএল সহকারী হিসাব নিরীক্ষক পরীক্ষা 23 মার্চ, 163 ধারায় জারি নিষেধাজ্ঞা। পুর কর্তৃপক্ষের উদাসীনতায় গান্ধীমেলা চত্বরে আবর্জনার পাহাড়, নিকাশি ব্যবস্থার অভাবে অল্প বৃষ্টিতেই জলে টাইটুম্বুর, বর্জ্য পচে দুর্গন্ধ, নেই হেলদুল। এবং সর্বশেষ খবরটি হলো পরমাণু চুক্তির জন্য ইরানকে আলটিমেটাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবারে শুনুন বিস্তারিত খবর। পুকুরে ভেসে উঠে বৃদ্ধার নিতর দেহ, এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনাটি পাথারকান্দি বাজারিছড়া থানার পেচারঘাট গ্রামের। আজ সকালে গ্রামের এক ব্যক্তির বাড়ির পুকুরে ভেসে উঠে 60 বছরের লীলাবতী রবি দাসের দেহ। তিনি সোলগই নাচগড় এলাকায় রামকৃষ্ণ রবি দাসের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, লীলাবতী দেবী কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল 5টা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় সিনহা পদবীর এক ব্যক্তির বাড়ির পুকুরে এক মহিলার লাশ ভেসে উঠে খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিখোঁজ লীলাবতীর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে লাশটি শনাক্ত করেন। পরবর্তী খবরটি হলো ডিআরইউসিসি সভায় দুধ পাতিলে রেল স্টেশন স্থাপনের দাবি হারানের। লামডিংয়ে ডিআরইউসিসির এক সভা অনুষ্ঠিত হয়। আজ আয়োজিত সভায় কমিটির অন্যতম সদস্য সাংবাদিক হারান দে শিলচরকে একটি বিশ্বমানের রেল স্টেশনে উন্নীত করার ঘোষণা দেওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে হারানবাবু বলেন, শিলচরের বিকল্প হিসেবে দুধপাতিল নেতাজিনগরে একটি বিশ্বমানের নতুন রেল স্টেশন স্থাপন করা যেতে পারে। তিনি বলেন, ইতিপূর্বে শিলচর স্টেশনে জায়গার অপ্রতুলতার জন্য নতুন কোনো ট্রেন চালু করা সম্ভব নয় বলে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তাই অবিলম্বে নিউ শিলচরে একটি নতুন রেল স্টেশন নির্মাণ করে বন্দে ভারত ও মণিপুরের কোটায় রাজধানী এক্সপ্রেস সহ আরো কিছু দূরপাল্লার রেল সেবা চালু করা উচিত। তিনি লঙ্কা এলাকার গুরুত্বের কথা বিবেচনা করে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এবং শিলচরগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লঙ্কা স্টেশনে একটি স্টপেজের ব্যবস্থা করার দাবি জানান। হারানবাবু আরো বলেন, বেশিরভাগ দূরপাল্লার ট্রেন মান্দারদিশা ও পাথরখোলার পরিবর্তে লামডিং হয়ে যাতায়াত করে বলে ত্রিপুরা ও বরাক উপত্যকাগামী ট্রেন অনেক সময় দেরিতে চলাচল করে। এর পরিপ্রেক্ষিতে হারানবাবু দূরপাল্লার ট্রেনগুলো মান্দারদিশা ও পাথরখোলার কম দূরত্বের পথ দিয়ে চালাতে রেল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। এছাড়া তিনি আরো যে সকল বিষয়ে বৈঠকে মতামত প্রকাশ করেন এর মধ্যে রয়েছে শ্রীকুনায় পুরনো স্টেশন চালু করা, মিজোরামের ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত সরাসরি ট্রেন চালু করা, ত্রিপুরার ধর্মনগর থেকে শিলচর পর্যন্ত বন্ধ হয়ে থাকা দৈনিক ট্রেন চালু করা, শিলচর ও কলকাতার মধ্যে একটি দ্রুতগামী ট্রেন চালু করা, জাটিঙ্গা হয়ে লঙ্কা ও দুধ পাতিলের মধ্যে বিকল্প রেলওয়ের জন্য বর্তমানে চলা জরিপের কাজ দ্রুত সম্পন্ন করা, লামডিংয়ে রেলওয়ের একজন জনসংযোগ ইন্সপেক্টর নিয়োগ করা এবং শিলচরের রেলওয়ের একটি ডিভিশন অফিস স্থাপন। শিলচরের রেলওয়ের ডিভিশনাল অফিস স্থাপন সম্পর্কে হারানবাবু বলেন যে 2014 সালের 14 জানুয়ারি রাজ্যসভায় তদানীন্তন রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এই প্রতিশ্রুতি অনুযায়ী গত 11 বছরেও নানা অজুহাত দেখিয়ে শিলচরে একটি ডিভিশনাল অফিস স্থাপন না করায় তিনি আশ্চর্য প্রকাশ করেন। এদিনের সময় লামডিংয়ের ডিআরএম তথা ডিআরইউসিসির সভাপতি সমীর লোহানির পৌরোহিত্য করেন। বৈঠকে অন্যান্য সদস্যদের মধ্যে সুব্রজ্যোতি সরকার, নারায়ণ দত্ত রায়, সুনেশ্বর বারোহী অংশ নেন। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা থেকে আগত সদস্যরা তাদের এলাকায় রেলের সমস্যা তুলে ধরেন। শুরুতে রেলের সিনিয়র ডিসিএম তথা ডিআরইউসি সম্পাদক অমিতাভ মিশ্র উদ্দেশ্য ব্যাখ্যা করেন। পরবর্তী খবরটি হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। গাজায় নতুন করে হামলা চালানোয় ক্ষুব্ধ হাজার হাজার মানুষ ইসরায়েলের রাস্তায় নেমে যুদ্ধবিরতির দাবি তুলেছেন। রাজধানী জেরুজালেম ও তেল আবিবের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং কমপক্ষে 12 জনকে গ্রেফতার করা হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান বুরেনবুরকে বরখাস্ত করার প্রচেষ্টা ঘিরে মঙ্গলবার থেকে এই বিক্ষোভ শুরু হয়। তবে গাজায় ইসরায়েলের প্রাণঘাতী বিমান হামলার ফলে যুদ্ধবিরতি লঙ্ঘিত হওয়ার পর বিক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা মনে করেন নেতানিয়াহু রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং গাজায় এখনো জিম্মি থাকা 59 জন ইসরায়েলের নিরাপত্তা নিয়ে গুরুত্ব দিচ্ছেন না।
বুধবার হাজার হাজার মানুষ জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে জড়ো হন। এখনই জিম্মিদের মুক্তির চুক্তি করুন এমন স্লোগান লেখা প্লেকার্ড হাতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। অনেকেই মনে করছেন নেতানিয়াহু ইসরায়েলের গণতান্ত্রিক কাঠামো দুর্বল করছেন। রুডেনবার্গকে সরিয়ে দেওয়ার পাশাপাশি অ্যাটর্নি জেনারেল গেলি বাহরামিয়ারাকেও বরখাস্তের চেষ্টা চলছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। পরবর্তী খবরটি হলো, ফ্লোর দোষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন হাইলাকান্দি পৌরসভার নবনির্বাচিত পৌরপতি মানব চক্রবর্তী। পৌরসভার মালিকানাধীন নেতাজি মার্কেটের পেছনের অংশের একাধিক দোকানের ফ্লোর দোষে যায় সম্প্রতি। বিষয়টি গোচরে আসতেই ঘটনাস্থলে ছুটে যান পৌরপতি মানব চক্রবর্তী। বহু পুরনো এই মার্কেট ভবনের জরাজীর্ণ অবস্থা দেখে উদ্বেগ ব্যক্ত করেন মানব চক্রবর্তী। এ নিয়ে পৌরপতি জানান, পৌরসভার জমিতে গড়ে তোলা এই নেতাজি মার্কেট নির্মাণ করা হয়েছিল একটি পুরনো পরিত্যক্ত মজে যাওয়া পুকুরের উপর। হয়তো মাটি ভরাট সহ ভিত নির্মাণের কাজে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল। এ কারণেই আচমকা এখানকার দোকানীদের কয়েকটি ঘরের ফ্লোর ধসে যায়। সেখানে পরিস্থিতি খতিয়ে দেখে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক থাকার আহ্বান জানান পৌরপতি। এদিকে জরাজীর্ণ মার্কেট ভবনের সংস্কার প্রসঙ্গে পৌরপতি মানব চক্রবর্তী বড় পরিকল্পনার কথাও এদিন জানান। বলেন, আগামী শুকনোর মরশুমে এখানে বড় এবং বহুমুখী ভবন গড়ে তোলার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। একই সঙ্গে মার্কেট সংলগ্ন সড়কে এখন যে নিত্যদিন যানজটের সমস্যা দেখা দেয় সেটার অবসান হবে বলেও জানান। মানব আরো যোগ করেন, নতুন বহুতল ভবনে যেমন বর্তমান ব্যবসায়ীদের স্থান হবে, তেমনি প্রচুর সংখ্যায় নতুন দোকানি ব্যবসায়ীরা ঘর পাবেন। এতে বেকার যুবাদের লাভবান হবে। ওই স্থানে সড়কের পরিসর বৃদ্ধি করে যানজটের সমস্যার স্থায়ী সমাধান করতেও পুরসভা পরিকল্পনা তৈরি করছে বলে জানান পৌরপতি। এদিন পৌরপতির সঙ্গে ছিলেন 13 নং ওয়ার্ডের কমিশনার প্রতিনিধি চিন্ময় দাস সহ অন্যরা। পরবর্তী খবরটি হলো, বিশ্বমানের স্টেশন হতে যাচ্ছে শিলচর রেল স্টেশন। আসামের যে 50টি স্টেশন অমৃত ভারত প্রকল্পের অধীনে রয়েছে তার মধ্যে শিলচর স্টেশনের নামও রয়েছে। লোকসভা এই তথ্য জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরো জানান, শিলচর স্টেশনকে সংস্কার করে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলা হবে। যাত্রীদের জন্য থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা, আধুনিক পরিকাঠামো, আপগ্রেড প্ল্যাটফর্ম, উন্নত মানের ওয়েটিং রুমকে আরো অত্যাধুনিক করা হবে। যাত্রীদের সুবিধার জন্য শিলচর স্টেশনে বর্তমানে 3টি ডবল শয্যা বিশিষ্ট রিটায়ারিং রুম এবং একটি 6 শয্যা বিশিষ্ট ডরমেটরি রয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলিতে উন্নত প্ল্যাটফর্মের সার্ফেসিং, আপগ্রেডেড ওয়েটিং হল, নতুন প্ল্যাটফর্ম, আশ্রয় কেন্দ্র স্থাপন এবং উন্নত সঞ্চালন এলাকা এবং অ্যাপ্রোচ রোড, লিফটের ব্যবস্থা ইত্যাদি সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। শিলচর রেল স্টেশনকে দীর্ঘমেয়াদী পর্যায়ক্রমে উন্নয়ন পদ্ধতির জন্য নির্বাচিত করা হয়েছে। অমৃত ভারত প্রকল্পের অধীনে রয়েছে উন্নত মানের ওয়েটিং হল, টয়লেট ইত্যাদি। পাশাপাশি 243টি কোয়ার্টার রয়েছে, যার সবগুলোই রেলওয়ে কর্মচারীদের দখলে। আগামীতে আরো 100টি স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে 22টি নতুন কোয়ার্টার নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। লোকাল ট্রেনগুলিকে ডেমো ট্রেনে রূপান্তর করার জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এক প্রেস বার্তা এই খবর জানান এনএফএল এর সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা। পরবর্তী খবরটি হলো, আসাম পাবলিক সার্ভিস কমিশন আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী হিসাব নিরীক্ষক পদে নিয়োগের জন্য স্ক্রিনিং টেস্ট আগামী 23 মার্চ কাছাড় জেলায় অনুষ্ঠিত করতে চলেছে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে। শিলচর গুরুচরণ কলেজ, কাছাড় কলেজ এবং সরকারি উচ্চতর মাধ্যমিক ও মাল্টিপারপাস বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট 1580 জন পরীক্ষার্থী 2 শিফটে অংশগ্রহণ করবেন। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফট এবং দুপুর 1টা 30 থেকে বিকেল 4টা 30 পর্যন্ত দ্বিতীয় শিফট। পরীক্ষা কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করতে কাছাড় জেলার জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা অনুযায়ী বিশেষ নির্দেশ জারি করেছেন। প্রশাসনের জারি করা নির্দেশ অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র পরীক্ষার্থী, নির্ধারিত স্ক্রাইব এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মকর্তারা নির্দিষ্ট চত্বরে প্রবেশের অনুমতি পাবেন। পাশাপাশি পরীক্ষার হলে মোবাইল ফোন, ইলেকট্রনিক গ্যাজেট, স্মার্ট ওয়াচ, হেলথ ব্যান্ড, ব্লুটুথ ডিভাইস, মাইক্রোফোন, ক্যালকুলেটর, পেন ড্রাইভ, পাঠ্য সামগ্রী বা অন্য কোনো ধরনের নিষিদ্ধ সামগ্রী বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কিছু অসাধু চক্র পরীক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করতে পারে, যা আইন শৃঙ্খলার পরিপন্থী এবং জনসাধারণের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। এই আশঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসন অবাঞ্ছিত কার্যকলাপ রোধ করতে কড়া ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে পরীক্ষার সার্বিক স্বচ্ছতা বজায় থাকে। পরবর্তী খবরটি হলো, পরমাণু চুক্তির জন্য ইরানকে আলটিমেটাম প্রেসিডেন্ট ট্রাম্পের।
নতুন পরমাণু চুক্তির জন্য ইরানকে আলটিমেটাম দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন ইরানকে। এর মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে আমেরিকা বাধ্য হবে, হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি পরমাণু বিষয়ক আলোচনার প্রস্তাব দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খুমেইনিকে একটি চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। তবে এই চিঠি প্রত্যাখ্যান করেন খুমেইনি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিঠি প্রত্যাখ্যানের পরে খুমেইনিকে 2 মাসের আলটিমেটাম দিলেন ট্রাম্প। এই সময়ের মধ্যে আমেরিকার সঙ্গে নতুন চুক্তিতে রাজি না হলে তেহরানের পারমাণবিক পরিকাঠামোয় হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের হুমকির পর ইরানের মানুষ পরমাণু অস্ত্রের উৎপাদন বাড়ানোর জন্য সমর্থন জানাচ্ছেন বলে দাবি তেহরানের। ইরান নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে তারা কখনো পারমাণবিক বোমা তৈরির উদ্যোগ নেয়নি। তবে ট্রাম্পের কঠোর মনোভাবের কারণে দেশটির কিছু কট্টরপন্থী নেতা আত্মরক্ষায় পারমাণবিক বোমা তৈরির পক্ষে সম্মতি দিয়েছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। এদিকে ট্রাম্পের হুমকির পর ইরানের উপর চাপ আরো বেড়েছে বলে জানায় তেহরান, কারণ বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইউরোপীয় শক্তিগুলো দেশটির পারমাণবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। পরবর্তী খবরটি হলো, রাহুল গান্ধীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা সমন পাঠালো উত্তরপ্রদেশ ও আসামের আদালত। কংগ্রেসের লড়াই শুধু বিজেপি বা আরএসএস এর বিরুদ্ধে নয়, কংগ্রেসের লড়াইটা গোটা রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। কংগ্রেস কর্মীদের এক সম্মেলনে অত্যুৎসাহে বলে ফেলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখন সেই মন্তব্যের জন্য আইনি বিপাকে পড়তে হচ্ছে রাহুলকে। কংগ্রেস নেতার বিরুদ্ধে 2 বিজেপি শাসিত রাজ্যে জোড়া মামলা দায়ের হয়েছে। 2 রাজ্য থেকেই আইনি নোটিশ পেয়েছেন রাহুল। রাহুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বিজেপি শাসিত আসামের গুয়াহাটিতে, আর একটি মামলা দায়ের হয়েছে উত্তরপ্রদেশের সম্বলে। গুয়াহাটিতে দায়ের হওয়া মামলায় অভিযোগ করা হয়েছে রাহুল যা বলেছেন সেটা উগ্রপন্থীদের উস্কানি দেওয়ার শামিল। ওই মামলাটি জামিন অযোগ্য দ্বারায় দায়ের হওয়া। সেই মামলা গৃহীত হলে রাহুলকে ফের জেলে যেতে হতে পারে। আর উত্তরপ্রদেশের সম্বলের একটি এমপি এমএলএ কোর্টেও রাহুলের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলাতেও রাহুলকে নোটিশ পাঠিয়েছে আদালত। সম্বলের আদালত আগামী 4 এপ্রিলের মধ্যে রাহুলকে ওই নোটিশের জবাব দিতে বলেছে, না হলে 4 তারিখ সশরীরে হাজিরা দিতে হবে কংগ্রেস নেতাকে। জোড়া মামলা দায়ের হওয়ার পর ফের আসরে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাহুল গান্ধী যা বলেন সবটাই জর্জ সুরেশের মতো দেশ বিরোধীদের শেখানো বুলি বলেন। তাতে অতিষ্ঠ হয়ে আমজনতা তার বিরুদ্ধে মামলা করছে, যদিও কংগ্রেস খুব একটা গুরুত্ব দিচ্ছে না মামলাগুলিকে। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীর বিরুদ্ধে এর আগেও বহু রাজ্যে বহু মামলা দায়ের হয়েছে। এই নিয়ে মোট 30টি মামলা দায়ের হলো কংগ্রেস নেতার বিরুদ্ধে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।